সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশেকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু করোনা মোকাবেলায় জনস্বাস্থ্য এবং যোগাযোগ। আর এই বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল। ডক্টর শিমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে ভার্চুয়ালি আরও যুক্ত হবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডক্টর আহমদ হোসেন। ডক্টর হোসেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, প্রথমে আমি যেতে যাচ্ছি ডক্টর শাফিউন নাহিন শিমুলের কাছে। ডক্টর শিমুল, আমরা দেখছি যে লকডাউন চলছে, কঠোর বিধিনিষেধ চলছে, এর মধ্যেই অবাধ যাতায়াত হচ্ছে, শ্রমিকরা গ্রাম থেকে শহরে এসেছেন, কাজে যোগ দিয়েছেন। তো এই কঠোর বিধিনিষেধের পরবর্তীতে করোনা সংক্রমণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আপনার মনে হয়? ডক্টর শিমুল। জি, ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে এবং যারা দেখছেন। যে প্রশ্নটা করেছেন, আসলে আমাদের যে কোনো দেশেই তো লকডাউন যখন দেওয়া হয়েছে, তখন এটা তো একটা বলা যায় একটা চূড়ান্ত মেজার, যে আর কিছু খুব বেশি করার নাই, অথবা আমার যদি ইনফেকশনটা একদম থামাতে চাই। এবং আপনি চায়নায় দেখেছেন, অন্য দেশে অনেক দেশে কিন্তু একদম শুরুর দিকে দিয়েছে। ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, তারা কিন্তু একদম যাতে কম কেস থাকতে লকডাউন দেওয়া যায়, তাতে লকডাউনের যে ইয়েটা বা ইনফেকশনের যে চেঞ্জটা সেটা থামানো যায়। তো সেইটার প্রেক্ষাপটে আমরা যেটা দিয়েছি, আমরা হয়তো একটু দেরি করে দিয়েছি। আমাদের দেশের অর্থনৈতিক বাস্তবতা সবকিছু মিলে সরকারের পক্ষেও সম্ভব না যে একটা কেস হলে ইকোনমি পুরো বন্ধ করে দিবে। তো সেই জায়গাটায় আমি বলবো যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাতে খুব বেশি বিতর্ক করার সুযোগ নাই। প্রবলেমটা হলো যেভাবে এটা এক্সিকিউট করা হচ্ছে, যেভাবে এইটা মেসেজটা দেওয়া হচ্ছে। ধরেন, যে কথাটা আপনাদের অনুষ্ঠানে আগেও আমি বলেছি যে লকডাউনের জন্য কোনো দেশে বিশেষণ লাগে না, ঠিক আছে? কালকে আমি একটা অক্সফোর্ডের একটা গ্রুপে, আমরা প্রতি 2 সপ্তাহ পর পর মডেলিং নিয়ে একটা মিটিং করি, ওইটাতে আমি ওই একটা সেশন চেয়ার ছিলাম। সেখানে আমি এই কথাটা যখন উত্থাপন করলাম, ওরা মোটামুটি একটা হাস্যকরই মনে হলো তার কাছে, যে লকডাউন আবার এটা স্ট্রিক্ট কি, আবার এটা কঠোর, সাংঘাতিক, অনেক ধরনের শব্দই তো আমরা দেখছি। এই জিনিসটাকে হাস্যকর করে ফেলাটা আমার কাছে মনে হয় যোগাযোগের যে কথাটা বলা হচ্ছে, যে জায়গাটায় আমাদের খুব ইম্পর্টেন্স দিতে হবে। কারণ আপনার মূল কথাটা হলো, আপনি যদি দেখেন আমাদের দেশের শুরু থেকে সরকার অনেক চেষ্টা করছে, এটা আমি বলবো না যে সরকারের চেষ্টায় কোনো ত্রুটি ছিল, যেটা এক্সিকিউশনের জায়গাটা প্ল্যানিং এ খুব বেশি অসুবিধা ছিল না, কিন্তু এক্সিকিউট করার সময় একটু মনে হচ্ছে গন্ডগোল করে ফেলেছিল। আর আরেকটা জিনিস হিসেবে মানুষকে সম্পৃক্ত করতে আমরা পারিনি। তো এই জায়গাটায় তারপর আপনি যে কথাটা বলেন যে একদম হঠাৎ করে ওয়ার্কাররা চলে আসলো, তো এই জিনিসগুলো যদি একটু কোঅর্ডিনেটেড ওয়েতে করা যেত, তাহলে আমার কাছে মনে হয় এখন যে অবস্থায় আমরা আছি, অথবা আমরা যে অনেকে সংখ্যা করছে একটু খারাপের দিকেও যেতে পারি, এখান থেকে আমরা হয়তো অতটা খারাপে নাও যেতে পারতাম। তাহলে আমি মূল কথাটা যেটা বলতে চাচ্ছি এখানে, যে আপনার প্ল্যানিং এ খুব বেশি অসুবিধা ছিল না, কিন্তু প্ল্যানিং এর মধ্যে যেটা প্রবলেম ছিল সেটা হলো যে এক্সিকিউশন এবং একটা কনসিস্টেন্সি। সময় পেলে এই কথাটা, এটা নিয়ে আমি আরো একটু কিছু এভিডেন্স নিয়ে কথা বলবো যে আসলে কেন এটা দরকার। তো এই জায়গায় আমি এখন থামছি। মূলত কথাটা হলো যে প্রোগ্রামটা আমরা যদি আরেকটু ইফেক্টিভলি করতে পারতাম, একটু প্ল্যান্ড ওয়েতে এবং এক্সিকিউট করতে পারতাম, তাহলে হয়তো আমাদের এটা মোর ইফেক্টিভ হতো আর কি। জি, ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, ডক্টর শিমুল বলছিলেন যে প্ল্যান আছে গভর্নমেন্টে, কিন্তু প্ল্যানগুলো সেভাবে এক্সিকিউট হচ্ছে না। তো যেহেতু এক্সিকিউট হচ্ছে না, সেইভাবে আসলে আমরা এই কঠোর বিধিনিষেধ থেকে কতটা লাভবান হতে পারি, অথবা কতটা সংক্রমণ আমরা রোধ করতে পারি? আমরা কিন্তু দেখছি যে প্রতিদিনই মৃত্যু সংখ্যা 200-র উপরে রয়েছে, ডেথ সংক্রমণ যেটা রয়েছে সেটা কিন্তু বাড়ছে। তো আসলে আমরা কতটুকু বেনিফিট পেতে পারি এই যে বিধিনিষেধের থেকে? ধন্যবাদ আপনাকে, সবাইকে সুপ্রভাত। আমি অবশ্যই ডক্টর শিমুলের সাথে একমত যে আমরা আসলে এক্সিকিউটটা ঠিকমতো করতে পারিনি। আমাদের বিধিনিষেধ শব্দটাকেও আমরা বিভিন্নভাবে হাস্যকর করে ফেলেছি সেটা। এবং আমরা এখন এই মুহূর্তে আমরা সরকারের দিকেও দেখতে পাচ্ছি একটা অরাজকতা বিরাজ করছে, কারণ তারা আসলে কি করবে কি করবে না সেই ধরনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। কারণ আপনি যখন 5টা মন্ত্রণালয়কে একসাথে এক করে দেন, যে তারা, কারণ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কথা বলছে, আপনি দেখতে পাচ্ছেন একবার বললেন যে 18 বছরের যারা উপরে আছেন তারা উইদাউট এনি ভ্যাকসিনেশন তারা চলাফেরা করতে পারবেন না,
একসময় বললেন, আবার উনি কথাটা উইথড্র করে নিলেন। আবার পরিকল্পনা মন্ত্রী উনি কথা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলছেন, স্বাস্থ্য সচিব কথা বলছেন, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে কথা বলছেন। তো তাদের কথাগুলোর মধ্যে কোন সমন্বয় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কারণ আপনি এক সময় বলবেন 18 বছরের উপরে যারা আছেন, কিন্তু 18 বছরের উপরে যাদের সবাইকে কখনো ভ্যাকসিনের আওতা নিয়ে আসা হয়নি। এটা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আবার ইউনিয়ন লেভেলে যখন আমরা বলেছিলাম যে 7 তারিখ থেকে আমরা 1 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য একটা ড্রাইভ দেওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না এখন। সেখান থেকেও আমরা এনাফ ভ্যাকসিনেশন নেই বলে আমরা এটা একদিনে নামিয়ে এনেছি। আমাদের 4,500 ইউনিয়ন ছিল, সেখানে প্রতিটা ইউনিয়নে 3টি করে বুথ করার কথা ছিল। সেখান থেকে আমরা এখন সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি আমাদের মন্ত্রণালয়। তো এখন আপনি দেখতেই পাচ্ছেন যে সবকিছু যদি সমন্বয়হীনতার একটা অভাব দেখা যাচ্ছে এই জিনিসগুলোতে। আর বাংলাদেশের ক্ষেত্রে লকডাউন যে আপনি এফেক্টিভ করতে পারবেন, যত চেষ্টাই করেন না কেন আপনি আসলে এফেক্টিভ করাটা খুব ডিফিকাল্ট। কারণ আপনি দেখতে পেরেছেন যে পুরো জুলাই মাসটা কিন্তু আমরা লকডাউনের মধ্যে কাটিয়েছি। মাঝখানে শুধু ঈদের কথাটুকু যদি আমরা বাদ দিই, এবং সাধারণ মানুষের জন্য এই লকডাউন বেয়ার করাটা খুবই ডিফিকাল্ট। কারণ আমাদের একটা অর্থনৈতিক একটা সম্পর্ক আছে এটার, মানে লকডাউন দেওয়ার সাথে এবং অর্থনীতির একটা বিশাল সম্পর্ক আছে। এবং সবচেয়ে বড় কথা যে দেশের হচ্ছে 4.5 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে এখন এই মুহূর্তে, সেখানে আপনি লকডাউনের মধ্যে একটা ডিফিকাল্ট একটা জিনিস দিয়ে তাদেরকে অর্থনৈতিক যে মুক্তি আপনি দিতে পারবেন, সেই জায়গাটা আপনি আসলে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলছেন। সো আমরা একটা বাংলাদেশ সরকার বলেন, বাংলাদেশের জনগণের কথা বলেন, তার একটা উভয় সংকটে পড়েছে। এই জায়গাটা আসলে তার কোন দিকে যাবে এবং কোন দিকে যাবে না, সেই জায়গাটা থেকে তারা এখনো বুঝতে পারছে না, সরকারও বুঝতে পারছে না। জনগণের কথা তো না হয় বাদেই দিলাম, আমাদের দিক নির্দেশনা দেওয়ার মতো কিছু নেই। আমাদের করোনা পরিস্থিতি এই মুহূর্তে বলতে পারি আমরা ভয়াবহ অবস্থায় আছি। আমাদের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। আমাদের ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে প্রতিদিন প্রায় অলমোস্ট 2000-এর মতো মানুষ মারা যাচ্ছে, তারা এক্সকেভেটর দিয়ে তারপর তাদের কবর করতে হচ্ছে। আমরা সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত আমরা যাইনি। আমাদের আল্লাহ যেহেতু কোনো না কোনো একটা সহায় হয়েছেন, সেই পরিস্থিতিতে আমরা এখনো যাইনি। আমরা 200-250-এর মধ্যে আছি। আমি যদি শুধুমাত্র নাম্বার অফ ডেথস এর দিক থেকে যদি তাকাই, তাহলে আমরা বলবো যে আমরা কিছুটা হলো ভালো অবস্থায় আছি এই মুহূর্তে। তো এখন আমাদের সরকারের উচিত কিছুটা সমন্বয় সাধন করা, যে সমস্ত ড্রাইভগুলো ওনারা দিতে চাচ্ছেন, স্পেশালি ভ্যাকসিনেশন যে ড্রাইভটা, এই ড্রাইভটা খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষকে দেওয়ার একটা চেষ্টা করা উচিত। কারণ এই মুহূর্তে আমরা অনলি 4% মানুষকে আমরা কভার করতে পেরেছি। যে সম্পূর্ণ সেই আমরা মার্চ মাসের 7 তারিখ থেকে যদি ড্রাইভটা শুরু করা হয়, তাহলে আমরা অনলি 4% মানুষকে আমরা ভ্যাকসিনেশনে আনতে পেরেছি। সো আমাদের এই জায়গাগুলোতে আরো ইমপ্রুভ করা দরকার আছে, প্রচুর মানুষকে ভ্যাকসিনেশনের মধ্যে নিয়ে আসা দরকার আছে। সো আমাদের প্রচুর কাজ করার বাকি আছে এই জায়গাগুলোতে। সো ধন্যবাদ আপনাকে। জি ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, আপনাদের কাছে আবারও আসবে বিরতির পরে। হ্যাঁ দর্শক, সময় হলে একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। ডক্টর শিমুল, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে গভর্নমেন্টের প্ল্যান রয়েছে কিন্তু সেই প্ল্যানগুলো বাস্তবায়িত হচ্ছে না, তো এখানে কি কমিউনিকেশনের কোনো গ্যাপ দেখা যাচ্ছে নাকি ইন্টার মিনিস্ট্রিয়াল যে সমন্বয় যে থাকার কথা সেই সমন্বয়টা হচ্ছে না? কি মনে হয় আপনার ডক্টর শিমুল? এখানে আমি বলবো যে আপনি যে দুইটা প্রশ্ন করেছেন, দুইটা কম্পোনেন্ট, একটা হলো ইন্টার মিনিস্ট্রিয়াল কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন, আর একটা হলো জনগণের সাথে কমিউনিকেশন। আমি বলবো দুই জায়গাটাই শুধু গ্যাপ না, বিস্তর গ্যাপ রয়েছে, যেটা আমাদের প্রফেসর ডক্টর হোসেন অলরেডি বলেছেন যে আসলে এই এই ধরনের প্যান্ডেমিকে আপনার যেটা আপনাকে একটা রেফারেন্স দিয়ে বলতে পারি, হার্ভার্ডের প্রফেসর জে উইনস্টেন, উনি যেটা বলেছেন যে এই ধরনের প্যান্ডেমিক বা কোভিড স্পেসিফিক্যালি একদম কোভিড নিয়ে বলেছেন যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো কনসিস্টেন্সি আর একটা হলো ট্রান্সপারেন্সি কমিউনিকেশন। উনি হচ্ছেন কমিউনিকেশন এক্সপার্ট, এবং একটু বলে রাখা ভালো, উনি হচ্ছে যে ডেজিগনেটেড ড্রাইভার নামে একটা কমিউনিকেশন ক্যাম্পেইন যেটা আমেরিকাতে চালু হয়েছে, যার ফলে সিগনিফিকেন্টলি ড্রাইভিং এর সময় ড্রাইভিং সেফটিতে
ডেথ রেট সিগনিফিকেন্টলি কমেছে, ওনার কমিউনিকেশন টুলস ইউজ করে। সো উনি পরীক্ষিত একজন সায়েন্টিস্ট। তো ওনার কথাটা হলো কোভিডে দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো ট্রান্সপারেন্সি, একটা হলো অ্যাকাউন্টেবিলিটি, কনসিস্টেন্সি অ্যান্ড কনসিস্টেন্সি অ্যান্ড কাইন্ড অফ অ্যাকাউন্টেবিলিটি, রাইট, বা অথবা ট্রান্সপারেন্ট, সেই দুটা জিনিস। এখন আপনি যখন কনসিস্টেন্সিটা কোত্থেকে আসবে? কনসিস্টেন্সিটা সরকার থেকে আসবে, যে একটা মেসেজ হবে কনসিস্টেন্ট, সহজ একটা মেসেজ, সেটা কিন্তু আমরা দিতে পারি নাই। শুরু থেকেই কিন্তু আমাদের কনসিস্টেন্সির অভাব রয়েছিল, এবং সেই জায়গাটা যেটা আপনি বললেন যে সরকারের কোঅর্ডিনেশনের জায়গাটা একটা বড় গ্যাপ, এটা কিন্তু এই কনসিস্টেন্সির অভাবের কারণে এটা হচ্ছে। কারণ আসলে এই যে এই প্যান্ডেমিকে আসলে রোলটা কার হবে? আমি যেটা সিম্পলি মনে করি, জিনিসটা খুব সহজভাবে করা যেত, যে স্বাস্থ্য সংক্রান্ত যে হসপিটালাইজেশন, টেস্টিং কি হবে, এই তথ্যগুলো যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসতো, এবং লকডাউনে যেহেতু অন্য সরকারের অন্য মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট আছে, বিশেষ করে মাঠ প্রশাসন লেভেলের ইনভলভমেন্টটা খুবই বেশি, সেক্ষেত্রে ওটা জনপ্রশাসন থেকে আসতে পারে। তো এইভাবে যদি দুইটা আমরা ভাগ করে দিতাম, যে এই ধরনের ইনফরমেশন গুলো একটা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, যদি এক জায়গা থেকে হয় করলেন, কিন্তু এক জায়গা থেকে যদি আমরা না করি দুই জায়গায়, আর কেউ কিছু কথা বলতে পারবে না, বললেও তাদের থ্রুতে কথা বলবে। এতে যেটা হতো, অনেক কনফিউশন দূর হতো। এই জায়গায় আমি বলবো কনসিস্টেন্সিটা আমরা মিস করেছি, এবং সেটা একটা বড় কারণ কিন্তু আমাদের ভিতরে কোঅর্ডিনেশন ছিল না। তারপরে হচ্ছে মানুষের কাছে বার্তাটা পৌঁছানো, সেখানে কিন্তু এই মানে খুব ট্রান্সপারেন্ট হওয়াটা খুবই জরুরি, যে আপনি খুব কতটা স্বচ্ছতার ভিত্তিতে তথ্যগুলো দিচ্ছেন। আমরা দেখছি যে মৃত্যুর সংখ্যা, আমরা কালকে দেখলাম যে একটা আমাদের বাংলাদেশের স্বনামধন্য দৈনিক, তারা বললো যে সেই সংখ্যার অনেক গুণ বেশি। এতে যেটা হবে, মানুষ সরকার যে তথ্য দিচ্ছে এটা নিয়ে কিন্তু অনেক বেশি কোশ্চেন করবে। এখন এটা এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, যদি মানুষ মনে করে যে সরকার যা তথ্য দিচ্ছে, সরকার যা কথা বলছে এটা পুরোপুরি সত্য নয় বা আংশিক সত্য, এটা যদি মনে করে, তাহলে সরকারের যে নির্দেশনা গুলাও কিন্তু মানুষ সেভাবেই নিবে। এবং আপনি দেখেন লকডাউন গুলাতে যতগুলা আমরা দিয়েছিলাম, আপনি বলতেন যখন 23 তারিখ লকডাউনটা দেওয়া হলো, তখনই বলে দিতেন যে 1 তারিখে গার্মেন্টস খোলা হবে এবং তাদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে। তাহলে কিন্তু এতটা কেওয়াস হতো না, মানুষের ভিতরে এতটা কনফিউশন, বিতর্ক হতো না। আপনি কি বললেন যে না, এইবার হচ্ছে কঠোরতম লকডাউন, কোনো কিছুই খোলা হবে না, কিন্তু আবার দেখলাম আমরা 1 তারিখ খুলে দেওয়া হলো। এতে যেটা হলো, অন্য সেক্টর কিন্তু মনে করছে তাহলে আমরা কি দোষ করলাম, আমাদের খুলে দেওয়া উচিত। আর মানুষও মনে করলো তাহলে এই যে সরকার নিজের ভিতরেই তো কনসিস্টেন্সি নাই, যদি না থাকে তাহলে এই যে মেসেজ গুলা দিবে আমি কেন মানবো? তো এই জায়গাটা আমি বলবো যে যতটুকু আমরা খুঁয়েছি তো গেল, আমরা সামনের জন্য এই ভুলগুলা না করি। আমার কাছে মনে হয় ওইদিকে মনোযোগ দেওয়াটা খুবই জরুরি। আমি রিপিট করি, একটা হলো কনসিস্টেন্সি, একটা হলো যে আপনি ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা, এই দুইটা জিনিস খুবই দরকার কমিউনিকেশনে। আমরা শুরু থেকে এই জায়গাটা আমরা অনেকটা মিস করে যাচ্ছি। জি ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে 1.5 বছর আগে যখন করোনা মহামারীটা শুরু হয়, তখনও আমরা বলেছি যে আসলে সমন্বয় দরকার, সমন্বয় নেই। 1.5 বছর পরেও এসে আমাদের সে একই বিষয়ে আলোচনা করতে হচ্ছে যে সমন্বয় নেই। আসলে গাফিলতিটা কোন জায়গায় আসলে আছে? আদৌ গাফিলতি আছে কিনা, কি মনে হয় ডক্টর হোসেন? ধন্যবাদ আপনাকে। আসলে গাফিলতি যেটা মানে ট্যাকেল করার জন্য বাংলাদেশের আসলে সত্যি কথা বলতে কি সে ধরনের পরিস্থিতি নেই ইন দ্য সেন্স দ্যাট যে দেশে 4.5 কোটি মানুষ হলো গিয়ে দারিদ্র্য সীমার নিচে বাস করে, তার মানে হলো তারা কিন্তু মানে 3 বেলা খেতে পাচ্ছে না। একটা দিনে 3 বেলা সাধারণ মানুষকে খেতে হয়, তারা খেতে পাচ্ছে না। আবার অনেকে আছে, এর মধ্যে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে কালকে কি খাবো সেটা তারা জানে না। তো সেই দেশে আপনি যখন তাদেরকে মানে একটা সোশ্যাল নেটের মধ্যে নিয়ে আসতে না পারেন, তখন আপনার এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। আপনি শুধুমাত্র লকডাউন বা কঠোর লকডাউন, শিথিল লকডাউন, নমনীয় লকডাউন এই ধরনের শব্দ ব্যবহার করে আপনি আসলে এইভাবে ট্যাকেল দিতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন লকডাউন শব্দটা যখন আমরা দেওয়া হয় একটা দেশের জন্য, এটা হচ্ছে আপনি কখনো রাতারাতি একটা করোনা পরিস্থিতি আপনি ভালো করে ফেলবেন, যে এন্ড অফ দ্য লকডাউন আপনি যে সবকিছু পরিস্থিতি ভালো হয়ে যাবে, এটা কখনোই না। আপনি হয়তোবা একটা জায়গা থেকে একটা জায়গা পরিস্থিতি, একটা জায়গা থেকে একটা জায়গায় আসলে নামিয়ে আনবেন। তার মানে না যে আপনি করোনা পরিস্থিতি, যে করোনা ইনফেকশন যেটা এখন 13,000 হচ্ছে, আপনি এন্ড অফ দ্য লকডাউন আপনি সেটা শূন্যতে নামিয়ে আনবেন এবং তখন মানুষ মারা যাবে না, এই ধরনের কখনোই না। এবং তার মানে হলো যে আপনার করোনাটা কিছুটা ইমপ্রুভ করবে এবং সেখান থেকে আপনি তখন ট্যাকেল দিতে পারবেন। এই পরিস্থিতিটা হচ্ছে লকডাউনের জন্য এইটা, কারণ আপনি একটা সময় দরকার, আপনার সময়টা
দরকার যাতে হচ্ছে ট্রান্সমিশনটা কম হয়, এই সময়টা আপনি বের করে নিয়ে আসছেন লকডাউনের মাধ্যমে। কারণ এটা কোনো একটা লং টার্ম কোনো সলিউশন না। আপনার এই সময়টা কেন দরকার? এই সময়টা দরকার হলো আপনার যে হসপিটাল যে পরিস্থিতি সেটা হলো গিয়ে উন্নতি করার জন্য। কারণ হয়তোবা আপনি কিছুটা বিহাইন্ড ছিলেন, সেটাকে আপনি এখন পরিস্থিতিতে উন্নতি করবেন। এবং আরেকটা দরকার হলো আপনার ভ্যাকসিন যেটা, সেটা প্রচুর পরিমাণের ভ্যাকসিন আপনাকে নিয়ে আসতে হবে এবং প্রচুর মানুষকে তখন অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষকে ভ্যাকসিন দিতে হবে। তারপর হলো কিছু মানুষকে অ্যাওয়ার করতে হবে, যে এটা রুট লেভেল থেকে অ্যাওয়ার করতে হবে। ইটস নট লাইক হচ্ছে কি শহর কেন্দ্রিক। আমরা আমাদের পরিস্থিতি কিভাবে উন্নতি করলাম, উন্নতি মানে কি যেটা এভাবে করলাম সেটা হলো কি আমরা সম্পূর্ণ পরিস্থিতিকে ট্যাকেল করার চেষ্টা করেছি শহর কেন্দ্রিক। আপনি দেখেন একটা আরটিপিসিআর টেস্টিং এর ফ্যাসিলিটিস বাংলাদেশে হচ্ছে 134 ইয়েতে আছে, জায়গায় আছে। এখন 134 এর মধ্যে 75 হলো আরটিপিসিআর মেশিন হলো আপনার এই ঢাকা শহর এবং তার আশেপাশে। তার মানে হচ্ছে রেস্ট অফ দ্য আরটিপিসিআর মেশিন হচ্ছে কি স্টিল আপনি হলো কি অনলি কয়েকটা ডিস্ট্রিক্টে আছে। ফর এক্সাম্পল আমি যদি খুলনার কথা বলি, খুলনার মধ্যে 10টা ডিস্ট্রিক্টের মধ্যে অনলি মাত্র হচ্ছে 4টা ডিস্ট্রিক্টে আরটিপিসিআর মেশিন আছে, এর মধ্যে একটা হলো গিয়ে আবার বন্ধ হয়ে গেছে আরটিপিসিআর। বাকি যেগুলোতে চলছে সেগুলো হচ্ছে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে চলছে। যে আপনি যে টেস্টিং এর মাধ্যমে কিছু মানুষকে যে তাদেরকে পজিটিভ বলবেন তাদেরকে, সেটা বলারও কোনো উপায় নেই। কারণ অনেক ডিস্ট্রিক্টে আছে যেহেতু আপনার অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যে আপনি তাকে হয়তো বা নেগেটিভ পেলেন, কারণ সরকারের কাছ থেকে প্রোটোকল বলা হয়েছে যে নেগেটিভ পাওয়ার পরে তাকে আবার আরটিপিসিআর টেস্টটা করতে হবে। তখন তাকে দেখা যাচ্ছে যে আরটিপিসিআর টেস্ট করার জন্য অন্য একটা ডিস্ট্রিক্টে যেতে হচ্ছে। এবং এই যে একটা যদি এখন পজিটিভ একজন মানুষকে তার টেস্ট পজিটিভ বলতে যদি তার 6 থেকে 7 দিন সময় লেগে যায়, তাহলে তার রোগ যে নিরাময়ের জন্য যে ওষুধ বা যে জিনিসটা প্রোটোকল আছে সেটা কবে থেকে শুরু করবেন? সো সবকিছু দিক থেকে আমি সেটা বলবো যে একটা সমন্বয়হীনতার একটা অভাব আছে। আমরা যে লকডাউন দীর্ঘদিন ধরে দিয়ে আসছি, সেই লকডাউন থেকে যে আমরা সময়টা বের করে নিয়ে আসছিলাম সেখান থেকে আমরা কোনো শিক্ষা নেইনি। এবং আমাদের এখন পরিস্থিতি খারাপ হচ্ছে, যখনই আমাদের পরিস্থিতি খারাপ হয় তখনই আমরা এইসব নিয়ে কথা বলি। সো আমাদের এই জায়গাগুলোতে উন্নতি করার প্রচুর ব্যাপারগুলো আছে। অক্সিজেন যে আমাদের অভাবটা আছে সেটা আমাদের এখন ট্যাকল করার ব্যাপার আছে, আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর ব্যাপার আছে। যে কোনো উপায় হোক, এখন আমি সংক্রমণটা যেহেতু আমি ঠেকাতে পারবো না এই পরিস্থিতিতে, আমার কাছে মনে হয়েছে আমাদের মৃত্যুটাকে ঠেকানোটা খুবই জরুরি এই মুহূর্তে। কোনো মানুষ যেন উপসর্গ নিয়ে যেন মারা না যায়, সেই জায়গাটায় আমাদের এখন কনসেন্ট্রেট করা জি উচিত। ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর শিমুল, আপনি একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ। এই লকডাউনের সময়ে সরকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে, তৃণমূলের মানুষের কাছে অর্থ সহায়তা পৌঁছে দিয়েছে। তো তবুও তৃণমূলের মানুষ এই কঠোর বিধিনিষেধ মানছে না, তার রাস্তায় নেমে আসছেন জীবিকার তাগিদে। তো আসলে সেই স্টিমুলাস প্যাকেজটা কতটা কাজে লাগছে কি মনে হয় ডক্টর শিমুল? না, ধন্যবাদ। এটা ভালো কোয়েশ্চেন, এবং যেটা প্রফেসর হোসেন যেটা বলেছেন রাইটলি, যে আসলে আমাদের যে অর্থনৈতিক অবস্থা সেখানে তাদেরকে ঘরে রাখাটা কঠিন। আমি যেহেতু এ নিয়ে একটু গবেষণা করি, কাজ করি, আমি বাইরে যখন বের হয়ে রাস্তাঘাটে যখন লোকজন যারা কাজ করছে বা ধরেন হকার বা এই টাইপের, তাদের সাথে আমি কথা বলি, এই পর্যন্ত আমি কাউকে শুনি নাই তারা কোনো প্যাকেজের কোনো কোনো কিছু পেয়েছে। এবং তার একজনকে আমি জাস্ট একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে বসে আছেন, পুলিশ বিরক্ত করে না? বা অন্যরা বলছে করে করে। সে যখন আমাকে কিছু বলে আমি বলি, স্যার আমি হচ্ছে আমার কাইন্ড অফ প্যারালাইজড একটু, আমার অন্য কোনো কাজ করার শক্তি নেই, আমি এখানে রাস্তায় বসে টুথপেস্ট, কি বলে, ব্রাশ এবং মাস্ক এই টাইপের জিনিস বিক্রি করে আমি চলি। আপনি যদি বসতে না দেন আমি আজকে খেতে পারবো না। মানে সে এক্স্যাক্টলি আমাকে এটা বললো যে এই ধরনের ইয়েটা যে যখন পুলিশে তখন বলে আচ্ছা ঠিক আছে বসে থাকে। মানে এই যে একটা অবস্থা, এখন ধরেন এরকম একটা পপুলেশন কিন্তু বাংলাদেশে কম না, অনেক বেশি। সরকার যেটা দিয়েছে সেটা হয়তো সোশ্যাল, ওদের যে বা আমাদের ডিএসএস যেটা আছে, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, ওইটার আন্ডারে যারা আছে অথবা যাদেরকে মানে কি বলবো যে লিস্টিং এর মধ্যে আনা যায়, তাদেরকে হয়তো হয়তো কিছু প্যাকেজ দেওয়া হয়েছে বা কিছু স্টিমুলাসের কিছু পেয়েছে। এবং সেটা নিয়েও অনেক কথা হয়েছে, আপনারা জানেন, অনেক মিডিয়াতে এসেছে যে সেটা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তো সেটা আমি বাদই দিলাম, ধরলাম 30% দুর্নীতি হলো, 70% তো পেয়েছে। কিন্তু তারপরেও এটা তো কম্প্রিহেন্সিভ ছিল না, এটা নিয়ে তো কোনো মানে আসলে বিতর্কের সুযোগ নাই। বিশেষ করে আরবান এরিয়াতে তো নাই, লিস্টিংই তো নাই। সরকার নিজেই তো লিস্টিং দিতে পারবে না কাকে দিবে বা কাকে দিয়েছে। তো আমাদের পুরা যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা এটা কিন্তু
মানে রুরাল কেন্দ্রিক, কিন্তু আমরা বলছি যে 40% লোক শহরে বাস করে, এবং তার মধ্যে একটা বিরাট অংশ স্লাম এবং দরিদ্র বা কি বল গরিব অবস্থায় বাস করে। তো তাদের জন্য তো কোনো প্যাকেজ নাই, এবং তারা তো বের হবেই। তো এটা একটা দিক। আরেকটা দিক হলো যে প্যাকেজগুলো দেওয়া হয়েছে, আপনি জানেন বাংলাদেশে প্রথম যে প্যাকেজটা দেওয়া হয়েছে, এটা আমি সুযোগ পেলে সব জায়গায় বলি, সেটা যদি আপনাদের মনে থাকে, সেটা হলো গার্মেন্টস সেক্টরের জন্য। আমি আমি গার্মেন্টস সেক্টরের প্রয়োজনীয়তাটাকে খাটো করছি না, খুবই দরকার। কিন্তু জিনিসটা হলো যে আপনার এই ধরনের লকডাউন যখন দেওয়া হয়, তা ফার্স্ট যেটা আপনার করতে হবে যে এই যে যারা খেটে খাওয়া মানুষ, যাদের আসলে আর্থিক দৈন্যতা আছে, যাদেরকে আমাদের ঘরে রাখাটা মানে কষ্টকর এবং বিভিন্ন কারণে কষ্টকর, বিশেষ করে আর্থিক কারণে কষ্টকর, তাদেরকেও কিন্তু এই প্যাকেজের মানে কি বলবো লকডাউন পরিকল্পনার অংশই রাখা উচিত। তাদেরকে কিভাবে আমি অ্যাড্রেস করবো, দরকার হয় আপনি এক সপ্তাহ পরে লকডাউন দেন, কিন্তু তাদেরকে মাথায় রেখে আমার লকডাউন পরিকল্পনাটা করা উচিত ছিল আমি মনে করি। এতে যেটা হতো, যেটা যে ওই গ্রুপটাকে আমি বেশি সম্পৃক্ত করতে পারতাম। প্লাস আপনি দেখেছেন যে কমিউনিকেশন কথাটা তো আমরা বারবার বলি, কিন্তু সিকিউরিটির যে জায়গাটা, এটা হলো যে সোশ্যাল সিকিউরিটি যেটা দেওয়া হচ্ছে, সেখানে ডিস্ট্রিবিউশনাল ইস্যু আছে। এটা পত্রপত্রিকায় আসছে, ইভেন বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে যে আপনার এই টাকা কাকে দিয়েছেন। তার মানে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ, এটা আমাদের কাছে না, সরকারের কাছেই প্রশ্নবিদ্ধ। একটা সরকারি অঙ্গ সংগঠন বা সরকারি সংস্থা বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে ব্যাংকগুলোকে। তার মানে এখানে ডিস্ট্রিবিউশনাল ইস্যু আছে। আপনি হয়তো এমন সেক্টর প্রণোদনা পেয়েছে যাদের আসলে প্রণোদনা দরকার ছিল না, এমন সেক্টর প্রণোদনা পায়নি যাদের আসলে দরকার ছিল। আর যারা গরিব, আপনি উন্নত দেশ বলেন, এগুলো লোয়ার মিডল ইনকাম কান্ট্রি বলবো না, মিডল ইনকাম কান্ট্রি গুলা কিন্তু যারা ইনকাম কম, তারা যাতে এই লকডাউনে বাসায় বসে খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেটা আপনার এনশিওর করতে হবে। বাংলাদেশের জন্য এটা কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় আমরা যদি আরেকটু কোঅর্ডিনেটেড ওয়েতে করতাম, সেটা কঠিন, ডেফিনেটলি কঠিন হতো, কিন্তু কিছুটা হলো বেটার রেজাল্ট দিত আর কি। জি ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ। আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আবারও কথা বলবো আপনাদের সাথে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর আহমেদ হোসেনের কাছে। ডক্টর হোসেন, আপনি বলছিলেন যে লকডাউন আলটিমেট কোনো সলিউশন নয়, একই সঙ্গে আমাদের অর্থনীতি বাঁচাতে হবে। তো এই ক্ষেত্রে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে আসলে এর বিকল্প কি হতে পারে লকডাউনের? ধন্যবাদ। লকডাউন তো হচ্ছে গিয়ে কোনো আলটিমেট সলিউশন না, যে আপনি লং টাইম ধরে একটা লকডাউন দিবেন তাহলে পুরো দেশটা ধ্বংস হয়ে যাবে। সো দিস ইজ দ্য বটম লাইন। সো লকডাউনের বিকল্প কি? বিকল্প হচ্ছে কি দুটা জিনিস। একটা হলো গিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সেটা হলো কি তাকে অবশ্যই মাস্ক পরে চলাফেরা করতে হবে, নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হলো কি আপনার ভ্যাকসিনেশন যে ড্রাইভটা, সেটা খুবই অল্প সময়ের মাধ্যমে প্রচুর মানুষকে দিতে হবে। এই দুটো জিনিসই হলো গিয়ে সলিউশন, আর কিছুই নাই। যেহেতু আমরা যে ভ্যাকসিনেশন যে ড্রাইভটা আমরা যেমন ইউকে এর ক্ষেত্রে দেখতে পেরেছি, ইউএস এর ক্ষেত্রে দেখতে পেরেছি, তারপরে অন্যান্য অনেক দেশ আছে যারা হলো গিয়ে এই শুধুমাত্র ভ্যাকসিনেশন ড্রাইভটা খুব অল্প সময়ের মাধ্যমে প্রচুর মানুষকে দেওয়ার ফলে তারা কিন্তু তাদের পুরো কান্ট্রিটা, ইকোনমিটা খুলে দিতে পেরেছে। আমাদের ক্ষেত্রে সেটা করতে হবে। আমাদেরকে এখন প্রবলেমের জায়গাটা তো আসলে প্রচুর, আমাদের ভ্যাকসিনেশন কিন্তু এখনো পর্যন্ত প্রচুর দেশে নাই। আমরা যে ভ্যাকসিনেশন ড্রাইভটা রিসেন্টলি দিতে চেষ্টা করেছিলাম যে ইউনিয়ন লেভেলে, কারণ এখনো পর্যন্ত আমরা গ্রামে পৌঁছাতে পারিনি, আমাদের ভ্যাকসিনেশন নিয়ে আমাদের গ্রামের মানুষদের কাছে পৌঁছাতে পারিনি। আমরা এখনো পর্যন্ত যেটা ভ্যাকসিনেশন ড্রাইভটা চলছে সেটা জেলা কেন্দ্রিক চলছে। তো এখন এই জায়গাটা আমরা ইউনিয়ন কেন্দ্রিক দিতে চেয়েছিলাম। 4,500 বাংলাদেশি অলমোস্ট ইউনিয়ন আছে, এবং প্রতিটা ইউনিয়নে 3টা করে বুথ করে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়ার প্ল্যান করেছিলাম। এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে 1 কোটি মানুষকে সেটা দেওয়া হবে, ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু এই জায়গাটা থেকে গতকালকে আবার উনি সরে এসেছেন। যেহেতু আমাদের দেশে সেই পরিমাণে ভ্যাকসিনটা নেই, তাহলে সেটা করা হয়েছে এখন 7 দিনের বদলে 1 দিন এই জায়গাটায়। তো আমাদের যে করে হোক, এখন আমার বাংলাদেশ সরকারের উচিত আমাদের যে প্রথমত হলো কি হসপিটালগুলোকে সুরক্ষা করা, সুরক্ষা ইন দ্য সেন্স দ্যাট আপনার পর্যাপ্ত যে সমস্ত জিনিসগুলো দরকার সেটাকে ব্যবস্থা করা। আমাদের স্পেশালি হলো গিয়ে আমরা শহর কেন্দ্রিক
থেকে যদি আপনি দূরে চলে যান, সেই সমস্ত জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা খুবই অপ্রতুল আমরা যদি বলি। আর যেটা হলো গিয়ে তখন দেখা যায় তাদেরকে শহরে নিয়ে আসতে হয়, যে একটি করোনা পেশেন্ট যখন সিভিয়ার হয়ে যাচ্ছে তাকে শহরে নিয়ে আসতে হচ্ছে, এবং শহরে আনতে আনতে তার অবস্থা হচ্ছে কি শোচনীয় হয়ে যাচ্ছে। এবং সেই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং বাংলাদেশ সরকারের এখন উচিত প্রচুর ভ্যাকসিনের ব্যবস্থা করা, যে কোনো উপায় হোক, যে কোনো টাইপের ভ্যাকসিন হোক, এটা চাইনিজ হোক, এটা আপনার আমেরিকান মডার্না হোক, ফাইজার হোক, তারপর অ্যাস্ট্রাজেনেকা হোক, যেভাবেই হোক এই ভ্যাকসিনের ব্যবস্থা করা। এখানে অবশ্য সরকারের আমরা সদিচ্ছা দেখতে পাচ্ছি যে উনি বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছেন এই যে ভ্যাকসিন নিয়ে আসার জন্য। কিন্তু তারপর আমি যেটা বলছি যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। এবং বাংলাদেশ মানুষদের কি জন্য আমি সেটা বলছি, আপনার মাস্ক পরাটা হচ্ছে কি এখন বাধ্যতামূলক করে ফেলা উচিত। আপনি যেখানে যাবেন, স্পেশালি ঘরের মধ্যে ছাড়া, আপনি যখন বাইরে যাবেন, এই বাইরে যখন যাবেন, কারণ আপনি জানেন না কার মধ্যে করোনা পজিটিভ, কার মধ্যে করোনা নেগেটিভ আছে, আপনি জানেন না, এবং আপনি নিজের ক্ষেত্রেও সেটা জানেন না অনেক সময়। তো সেই জন্য আমি বলছি, আপনি যদি মাস্কটা যদি ব্যবহার করেন, তাহলে আপনি হলো কিছুটা, মানে এখন যে ট্রান্সমিশনটা যে হারে হচ্ছে, এখান থেকে কমকে 50% আপনি রিডিউস করতে পারবেন এই ট্রান্সমিশনটা। জি, ডক্টর আহমেদ হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর শিমুল, সরকার তো জেলা পর্যায়ে প্রধানত শহরকেন্দ্রিক টিকাদান কার্যক্রমটা হাতে নিয়েছিল, এখন পরিকল্পনা রয়েছে গ্রাম পর্যায়ে যাওয়ার বিষয়ে। তো গ্রামের মানুষ এখনও জানেন না কোথায় কিভাবে তার টিকা নেবেন এবং আদৌ টিকা নেবেন কিনা। অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে, কুসংস্কার রয়েছে। তো আপনি বলছেন যে কমিউনিকেশন একটা অভাব রয়েছে, তো এই ক্ষেত্রেও কি আসলে কমিউনিকেশন অভাবটা চোখে পড়ে কিনা, ডক্টর শিমুল? না, ধন্যবাদ। আমরা একটা স্টাডি করেছিলাম, স্যারদের উপর একটা স্টাডি ছিল এই ভ্যাকসিন হেসিটেন্সি নিয়ে। তো ওখানে ওইটা তো ফেব্রুয়ারির দিকে ছিল, এখন আমরা একটা থার্ড ওয়েভ করছি। তো সেখানে হয়তো আমরা এখন কি পারসেপশন সেটা আমরা জানতে পারবো। এমনি আমরা অন্যান্য কাজের সূত্র, অন্যান্য গবেষণার অংশ হিসেবে যখন আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, সেখানে আমরা বলেছি, লোকাল গভর্নমেন্টের লোকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ। ইনফ্যাক্ট অনেকে এসে খোঁজ নেয় যে কবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, সেটা বেড়েছে। এটা কারণটা হলো, কারণ আপনি জানেন শুরুর দিকে আমাদের একটা মিথ ছিল যে এই করোনা হয়তো গ্রামে গঞ্জে খুব একটা ছড়াবে না, এরকম একটা আত্মবিশ্বাস, মানে বিশেষ করে যারা গ্রামগঞ্জে ছিল তাদের মধ্যে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এটা ওখানেও ছড়িয়েছে। তো সেইটার কারণে অনেকে এখন কিন্তু উৎসাহী, নেওয়ার জন্য প্রস্তুত এবং নিতে চাচ্ছে। সেটা ভালো দিক। এবং সরকারও কিন্তু দেখেন রেজিস্ট্রেশনটা সহজ করেছে। আগে যেমন রেজিস্ট্রেশন ছাড়া দিবেই না, এখন কিন্তু এখান থেকে সরে এসেছে। তো আমি বলবো যে সরকারের অনেক ভালো চিন্তা এই দিকে, ভ্যাকসিনের দিক দিয়ে, এবং ভ্যাকসিন পাওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে তারা ম্যাক্সিমাম ট্রাই করছে। মানে এখন আপনার যে ভ্যাকসিন পলিটিক্স আছে, সেটার থেকে তো আর বাংলাদেশ থেকে সহজে বের হতে পারবে না, জিনিসটা তো ইন্টারন্যাশনাল বিষয়। বাট সরকারের লেভেলে আমার কাছে মনে হয় চেষ্টাটা, আমি অন্তত আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট স্ট্রং আছে এখনো, এবং রুরাল এরিয়াতে দেওয়ার। কিন্তু যেটা করতে হবে যে উৎসাহটা ধরে রাখা, এবং জিনিসটা রেজিস্ট্রেশন সহজ করা, এবং প্রায়োরিটি সেটিং। আমি যে জিনিসটা আমরা বলবো যে আমরা এটাই হয়তো একটু মিস করছি, যারা বয়স্ক তারা যেন মিস না হয়। কারণ আপনি যে উৎসাহটা দেখা গিয়েছে, আমরা যখন স্টাডিটা করেছিলাম সেখানে কিন্তু ইয়াংদের মধ্যে উৎসাহটা বেশি দেখেছি, তারা দিতে চায়। কিন্তু যারা এল্ডারলি, যাদের বেশি দরকার, তারা কিন্তু দিতে কম আগ্রহী ছিল। তাহলে এই জিনিসটা কিন্তু আপনার একটু ডিফারেন্টলি অ্যাড্রেস করতে হবে। যদিও আমি একটা, আপনি প্রশ্ন করেন, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, এটা কাজে লাগবে হয়তো, স্যার যেটা বলেছেন এটার সাথে। সেটা হলো যে গ্রামগঞ্জে, বিশেষ করে লোকাল এরিয়াতে আপনার লোকাল গভর্নমেন্ট যারা আছে, তাদেরকে কিন্তু ইনভলভমেন্ট করে হেলথ সিস্টেম ক্যাপাসিটি ইমপ্রুভ করা যায়। আমাদের যে গবেষণাটা করছিলাম সেটার অংশ হিসেবে বলছি, অনেক উপজেলায় আমরা কথা বলেছি, ওখানে ওরা নিজের উদ্যোগে ধরেন সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করে ফেলেছে। এখন সরকার কখন করবে সেটার দিকে না তাকিয়ে যদি আমরা উপজেলা সহ যে হসপিটাল গুলো আছে সেখানেও যদি আমরা অক্সিজেনের ব্যবস্থা করতে পারি, আমার কাছে মনে হয় অনেক প্রাণহানি কমানো যাবে। তো ওই জায়গাগুলোতে ছোট ছোট উদ্যোগগুলো যদি নেওয়া যায়, আমাদের ক্ষতিটা কমিয়ে আনা যাবে। আমরা যে অবস্থায় আছে, এখান থেকে ইনফেকশন অনেক কমানো খুব ডিফিকাল্ট। আর সাথে লকডাউন উঠে যাচ্ছে, লকডাউন থাকলেও কাজ হচ্ছে না। সবকিছু মিলে আমার কাছে মনে হয় সর্বোচ্চ চেষ্টা হবে মাস্ক কিভাবে পরানো যায়, সেখানে কমিউনিকেশন লাগবে, সেখানে এনফোর্সমেন্ট লাগবে, সেখানে উৎসাহ লাগবে। আপনাদের অনুষ্ঠানে যেমন ইয়েল ইউনিভার্সিটির প্রফেসরের মডেল, উনি নর্ম মডেল যেটা বলেছেন, সেই ধরনের আপনি এক্সারসাইজ করতে পারেন। সবকিছু একটা হোল, মানে কি বল, কমপ্লিট এফোর্ট দরকার, প্লাস ভ্যাকসিনের যে এফোর্টটা, এই দুইটাই মনে হয় আমাদের অস্ত্র। প্লাস লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় যে লোকজনকে আছে তাদেরকে ইনভলভ করে হেলথ সিস্টেমের ইমপ্রুভমেন্ট এবং ভ্যাকসিন ড্রাইভটা যাতে সহজ হয়,
সেদিকে মনোযোগ দেওয়াটা আমার কাছে মনে হয় খুব মানে খুব গুরুত্বপূর্ণ কাজ হবে এই মুহূর্তে। জি ডক্টর শিমুল, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, আপনার কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আসলে এর আগে আমাদের শহর কেন্দ্রিক করোনা ভাইরাস প্রতিরোধে কার্যক্রম নেওয়া হয়েছে, গ্রামে প্রথম দিকে গুরুত্ব দেওয়া হয়নি। তো এখন কি গ্রামে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা? কিন্তু আমরা দেখেছি যে গ্রামের মানুষ সচেতন নন, তারা উপসর্গ নিয়ে ঘরে বসে থাকেন, টেস্ট করান না। তো খুবই সংক্ষেপে বলবেন আসলে গ্রামটা এখন উপেক্ষিত কিনা? গ্রাম এখনো পর্যন্ত উপেক্ষিত। এটা মানে আমাদের স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল গ্রাম। কারণ আমাদের গ্রাম ব্যবস্থায় এখনো পর্যন্ত মানে সেই স্বাস্থ্য ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি, কখনোই গড়ে ওঠেনি। সেই জন্য গ্রাম পর্যন্ত মানুষকে আসলে হঠাৎ করে করোনা আসায় যে বাংলাদেশ সরকার চলে যেতে পারবে, গ্রামের মানুষদেরকে ট্যাকেল করতে পারবে যে তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, তাহলে এটা রাতারাতি সম্ভব না। তবে এই জিনিসটা এখন যেহেতু আমাদের ভয়াবহ পরিস্থিতি উঠে এসেছে, আমরা এই জায়গাটা হয়তো ইমপ্রুভ করব কিছুটা। তো এইটা কন্টিনিউ করা উচিত। এটা শুধুমাত্র করোনার জন্য না, কারণ বাংলাদেশে শুধুমাত্র করোনা পরিস্থিতি খারাপ হয়নি, বাংলাদেশে অন্যান্য ডিজিজ পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। আমাদের যদি শুধুমাত্র ইনফেকশন ডিজিজের কথা বলি, যেমন টিউবারকুলোসিস, বাংলাদেশে 2 ধরনের টিউবারকুলোসিস হয়ে থাকে, একটা পালমোনারি, একটা পালমোনারি ডিজিজ। এবং এক্সট্রা পালমোনারি ডিজিজের আপনার কেস ফ্যাটালিটি রেট হলো গিয়ে 4.5%। মানে আপনার করোনার ইনফেকশনের যে যতজন মানুষ মারা যাচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি মারা যাচ্ছে। ডক্টর আহমেদ হোসেনের সময় স্বল্পতার কারণে আপনাকে থামাতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর শাফিউর নাহিন শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আবারও কথা হবে। হ্যাঁ দর্শক, অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন।